গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 9 ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ এই চ্যাপ্টারটায় বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন দিয়ে তারা বর্ণনা করেছেন। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো তাহলে? প্রথমে তারা ডিসকাস করেছে আইডেন্টিফাই কমন ম্যাটেরিয়ালস which are electrical conductors or insulators including metals and plastics. সুতরাং ইলেকট্রিক্যাল পরিবাহী যেসব মেটাল গুলো আছে সেগুলো প্রথমে আমরা শনাক্ত করব, তারপরে যেগুলো অপরিবাহী পদার্থ সেগুলো শনাক্ত করব। অপরিবাহীর মধ্যে তো প্লাস্টিক, আর পরিবাহীর মধ্যে তো পরে যে কোনো ধরনের মেটাল। তারপরে ইনভেস্টিগেট হাউ ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ক্যান বি চার্জড বাই ফ্রিকশনের জন্য, মানে ঘর্ষণের জন্য কিভাবে করে অপরিবাহী পদার্থতে চার্জ যুক্ত হয় বা অপরিবাহী পদার্থ কিভাবে চার্জ যুক্ত পদার্থে পরিণত হয় সেটা একটা অ্যাপ্লিকেশন দেখাবে, প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্লিকেশন। Explain how positive and negative electrostatic charges are produced on materials by the loss and gain of electrons. ইলেকট্রনের যুক্ত হলে বা ইলেকট্রন মুক্ত হলে কোনো পদার্থ থেকে কিভাবে করে সে পদার্থের মধ্যে স্থির বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হবে, সেটা পজিটিভ স্থির বৈদ্যুতিক চার্জ হতে পারে, আবার ঋণাত্মক নেগেটিভ স্থির বৈদ্যুতিক চার্জ হতে পারে, সেটা এক্সপ্লেনেশন দেখাবে। তারপরে নাও দ্যাট দেয়ার আর ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন আনলাইক চার্জেস অ্যান্ড ফোর্সেস অফ রিপালশন বিটুইন লাইক চার্জেস। সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে, সেই ধরনের একটা অ্যাপ্লিকেশন এখানে দেখাবে। তারপর এক্সপ্লেইন ইলেকট্রোস্ট্যাটিক ফেনোমেনা ইন টার্মস অফ দি মুভমেন্ট অফ ইলেকট্রনস। ইলেকট্রনের মুভমেন্টের কারণে যে স্থির বিদ্যুৎ সৃষ্টি হয় বা স্থির বৈদ্যুতিক চার্জের উপস্থিতির প্রভাব দেখা যায়, সেটার উপরে একটা এক্সপ্লেনেশন ওরা দেখাবে। তবে আমি মনে করি যে ইলেকট্রনের মুভমেন্টের কারণে ইলেকট্রনের প্রবাহ যদি সৃষ্টি হয় তাহলে সেখানে ইলেকট্রিসিটি বা কারেন্ট তৈরি হয়, আর ইলেকট্রনের উপস্থিতির কারণে প্রবাহ হচ্ছে না, কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, জাস্ট উপস্থিত হয়ে আছে ইলেকট্রন গুলো, মুক্ত ইলেকট্রন গুলো, তাহলে সেই ক্ষেত্রে স্থির বৈদ্যুতিক চার্জ যে উপস্থিতি সেই একটা ক্ষেত্র বা একটা ফিল্ড তৈরি করবে, এবং সেই ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হবে। Explain the potential dangers of electrostatic charges when fueling aircraft and tankers. এয়ারক্রাফট এবং ট্যাঙ্কারকে যখন আমরা ওর মধ্যে যখন ফুয়েল পাম্প করব, তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক স্ট্যাটিক চার্জ তৈরি হয়ে আছে ধরো, তাহলে সেক্ষেত্রে কিভাবে করে একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই দুর্ঘটনা কিভাবে করে রহিত করব সেটা নিয়ে ওরা আলাপ করবে। তারপর এক্সপ্লেইন সাম ইউজেস অফ ইলেকট্রোস্ট্যাটিক চার্জেস, মানে স্থির বিদ্যুৎ এর কিছু ইউজ দেখাবে, যেরকম ফটোকপি কিভাবে কাজ করে, ফটোকপি মেশিন, তারপর ইঙ্কজেট প্রিন্টার কিভাবে কাজ করে, এগুলো। তো প্রথমে যখন ইলেকট্রোস্ট্যাটিক চার্জ নিয়ে বা চার্জ নিয়ে ওরা কথা বলবে, তখন তারা অ্যাটমের গঠন নিয়ে একটু আলোচনা করবে। তারা এখানে বলছে অল অ্যাটমস কন্টেইন স্মল পার্টিকেলস কল্ড প্রোটনস, নিউট্রনস এন্ড ইলেকট্রনস। এই যে একটা অ্যাটমের ছবি দিয়ে রেখেছে। The protons are found in the center of the nucleus of the atom and carry a relatively charge of +1. সো রিলেটিভ চার্জ +1 বা প্রোটনের চার্জ সবসময় +1। এই যে এখানে লাল যে ডট গুলো দেখতে পাচ্ছ এগুলো হলো প্রোটন, একটা অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াস আছে তার মধ্যে অবস্থান করছে। নিউট্রন আছে, তারা নিউট্রাল, আর ইলেকট্রন গুলো বিভিন্ন শেলে শেলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, সেগুলো হলো নেগেটিভ বা ঋণাত্মক চার্জ যুক্ত। তো এইটা হলো একটা অ্যাটমের গঠন, একটা টিপিক্যাল অ্যাটমের গঠন এখানে দেখিয়েছে। নীলগুলো হলো ইলেকট্রন, লালগুলো হলো তোমার প্রোটন, এবং সবুজ যে ডট গুলো বা যে গোল গোল আমরা দেখতে পাচ্ছি ওগুলো হলো নিউট্রন, এখানে এন লেখা আছে। Normally the number of protons in the nucleus is equal to the number of orbiting electrons. যে পরিমাণ প্রোটনের সংখ্যা সেই পরিমাণই একই সংখ্যক ইলেকট্রন কোন একটা অ্যাটমে থাকলে সেই অ্যাটমকে আমরা বলি মানে চার্জবিহীন, কোনো চার্জ নাই সেই অ্যাটমের, একটা নিউট্রাল অবস্থায় আছে। The atom therefore has no overall charge, it is neutral. If an atom gains extra electron, it is the negatively charged. যদি কোথাও থেকে একটা ইলেকট্রন এসে তার সাথে যুক্ত হলো তাহলে ইলেকট্রনের সংখ্যা তখন
আর সমান সমান রইলো না, প্রোটনের সমান সমান রইলো না, সেক্ষেত্রে তখন নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে গেল, আমরা তখন বলবো যে অ্যাটমটা নেগেটিভলি চার্জ। ইফ অ্যান অ্যাটম লুজেস ইলেকট্রনস, যদি একদম বহিস্থ শেল থেকে, যদি এটা মেটাল হয় বিশেষ করে, বহিস্থ শেল ইলেকট্রন গুলো খুব লুজলি বাউন্ড থাকে এই নিউক্লিয়াসের সাথে, তখন তারা হয়তো কোনো কারণে, ঘর্ষণের কারণে ধরো, বা বেশি তাপ কোনো থেকে পেলো, কোনো সোর্স থেকে, ব্যাটারির সাথে কানেক্টেড হয়েছে মেটালটা, তাই অ্যাটমের যে বহিস্থ শেলের যে ইলেকট্রন আছে, সে বহিস্থ শেল থেকে অনেক বেশি এনার্জি পেয়ে মুক্ত হয়ে গেছে, বেশি এনার্জি পেয়ে আর সে আবদ্ধ নাই, সে মুক্ত। বেশি যত এনার্জি পাবা ততই তুমি স্বাধীনতা, একটা স্বাদ গ্রহণ করতে পারবা, তাই না? তুমি বেশি এনার্জেটিক, তোমার ইলেকট্রন, তোমার অ্যাটম, সেই ইলেকট্রনটা বেশি এনার্জেটিক, সে তখন মুক্ত হয়ে চলে যাচ্ছে অ্যাটমকে ছেড়ে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কমে গেল। এবং আগে ছিল নিউট্রাল অবস্থায় অ্যাটমটা, ইলেকট্রন প্রোটনের সংখ্যা একই ছিল, এখন ইলেকট্রনের সংখ্যা কমে গেছে একটা, সুতরাং তখন আমরা বলবো যে প্রোটনের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ অ্যাটমটা এখন পজিটিভলি চার্জ। এই যে চার্জ যুক্ত যে অ্যাটম, তাকে আমরা বলি আয়ন। সুতরাং an atom then becomes charged by gaining or losing electrons. সে হয় পজিটিভলি চার্জ হচ্ছে বা সে নেগেটিভলি চার্জ হচ্ছে, এই অ্যাটমটা যখন ইলেকট্রন হয় মুক্ত হচ্ছে বা যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে আমরা তখন বলবো যে এই চার্জ যুক্ত অ্যাটমটাই হলো আয়ন। মানে আয়নের ডেফিনেশন আর কি। Some materials such as metals are good electrical conductor. Other materials that do not allow electricity to flow through them easily are known as insulators. So পরিবাহী পদার্থ বলতে বোঝায় যেখানে, বা পরিবাহী, সাধারণত মেটাল গুলো পরিবাহী হয়, আমরা তাদেরকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বা ইলেকট্রিক্যাল পরিবাহী বলি। কন্ডাক্টর মানে পরিবাহী, যেখানে ইলেকট্রন গুলো সহজেই প্রবাহিত হতে পারে। আর যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন সহজে প্রবাহিত হতে পারে না, সেই সব পদার্থকে আমরা অপরিবাহী পদার্থ বলি। এখানে বলছে যে it is possible to charge some objects simply by rubbing them together. ধরো these objects must be made from different materials and these materials must be electrically insulated. ধরো দুইটি ইনসুলেটর আমরা নিলাম, নিয়ে তা একটার সাথে একটা খুব ঘষে দিলাম। We can test which materials are conductor and which are insulator. তো ঘষার কারণে ধরো সে তাপ উৎপন্ন হলো, এবং অতি কষ্টে হলেও বহিস্থ শেল থেকে অ্যাটমটা, বহিস্থ শেল থেকে সে ইনসুলেটরের অ্যাটমের বহিস্থ শেল থেকে ইলেকট্রনটা ছুটে বের হয়ে গেল। সেই ক্ষেত্রে তো তুমি ইলেকট্রনের একটা ইনসুলেটরের সাথে আরেকটা ইনসুলেটর ঘষেছি, ধরো একটা রাবারের সাথে একটা প্লাস্টিকের ঘষেছি, তাহলে একটা রাবারের অ্যাটম থেকে একটা ইলেকট্রন খসে পড়লো বা ছুটে গেল, যে এই অ্যাটমটাকে পজিটিভলি চার্জ করলো, আর প্লাস্টিকের সাথে এসে যুক্ত হলো সেই অ্যাটমটার ওই ইলেকট্রনটা, এবং তখন ইলেকট্রনের সংখ্যা বাড়লো সেই প্লাস্টিকের, এবং প্লাস্টিকটা তখন নেগেটিভলি চার্জ হলো। তো এইভাবে করে ওই রাবার এবং প্লাস্টিক দুইটি ইনসুলেটরই চার্জ যুক্ত হলো। কিন্তু অনেক বেশি ঘষতে হবে, কারণ এগুলো আসলে ইনসুলেটর, এরা তো অপরিবাহী পদার্থ বেসিক্যালি। কিন্তু আমরা পরিবাহী অপরিবাহী কিভাবে করে বুঝবো? ধরো আমরা একটা সার্কিট তৈরি করে রাখছি, আমরা তো আগে তো অনেক সার্কিট তৈরি করছি, যেখানে একটা সেল থাকে, যেখানে একটা বাল্ব থাকে, এবং সার্কিটের বর্তনী পূর্ণ হলে তাহলে তখন সেই বাল্বটা জ্বলে উঠে, এটা আমরা জানি। সেলের ভিতরে থেকে নেগেটিভ প্রান্ত আছে, পজিটিভ প্রান্ত আছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যখন বিদ্যুতের প্রবাহ শুরু হয়, তারপরে বর্তনী বরাবর বিদ্যুৎ চলতে থাকবে। So we can test which materials are conductors and which are insulators using the circuit, এই সার্কিটটা দিয়ে। If we place a conductor between A and B, ধরো A এবং B দুটো প্রান্ত আছে, এখন বর্তনী এখনো সম্পূর্ণ না, তো এর মধ্যে আমরা একটা কন্ডাক্টর কে স্থাপন করলাম। If we place an insulator, তাহলেও আমরা আহ, দেখবো যে এই সার্কিটের মধ্যে এই বাল্বটা অপরিবাহী পদার্থ বলে জ্বলছে না, আর পরিবাহী যদি হয়, যেমন একটা নেইল যদি আমরা এখানে আহ, স্থাপন করি, সেটা তো মেটাল তৈরি, তখন দেখবো যে হ্যাঁ, বর্তনী সম্পন্ন হচ্ছে এবং বাল্বটা জ্বলতেছে। So materials such as graphite and metals such as copper, tin, gold allow electricity to flow through them easily. সুতরাং যে কোনো মেটাল নাও তুমি বা গ্রাফাইট নাও তুমি, তখন দেখবো যে এই বর্তনীটা সম্পূর্ণ হচ্ছে এবং ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। এই যে দেখো, নেগেটিভ থেকে পজিটিভ প্রান্তে সেলের ভিতরে দিয়ে বের হয়ে সে বর্তনী সম্পন্ন করে, কারণ এখানে তুমি ধরো একটা গ্রাফাইট দিয়েছো বা যে কোনো একটা মেটাল দিয়েছো, তারপর ইলেকট্রন গুলো প্রবাহিত হয়ে বাল্বের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আবার সে ওই সেলের অপর প্রান্তে এসে জড়ো হচ্ছে এবং মিলছে। তাহলে এই যে ইলেকট্রনের প্রবাহটা তৈরি হতে পেরেছে, তার কারণ এখানে একটা মেটাল ছিল, তার ফলে বাল্বটা জ্বলতে পেরেছে। তাহলে অবশ্যই আমরা বলবো যে এটা একটা কন্ডাক্টর, সেই গ্রাফাইটটা বা সেই মেটালটা। Materials such as plastic, rubber, glass, and wood do not allow electricity to flow.
তো যদি প্লাস্টিক দাও, গ্লাস দাও, উড দাও, তাহলে অবশ্যই বর্তনী সম্পন্ন করলেও যেহেতু এগুলো অপরিবাহী, সুতরাং ইলেকট্রনের প্রবাহ ওখানে বাধাগ্রস্ত হবে, এবং সেই কারণে ইলেকট্রিক্যাল ইনসুলেটর বলে সেই কারণে তোমার বাল্ব কখনোই জ্বলবে না। এই ধরনের আমরা সার্কিট তৈরি করে, যে সার্কিট গুলো নিয়ে আমরা আগে পড়েছি সেটা নিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে যে ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করছি সেটা আমাদের পরিবাহী না সেটা অপরিবাহী। তারপর ওনারা বলতেছেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট দি রাবিং অ্যাকশন ডাজ নট প্রডিউস অর ক্রিয়েট এ চার্জ, ইট সিম্পলি সেপারেটস চার্জ। যদি আমরা একটা ইনসুলেটরে তার একটা ইনসুলেটরের ঘষা দিই, ধরো একটা রাবারের সাথে প্লাস্টিকের, তার মানে এমন না যে তারা ইলেকট্রনকে প্রডিউস করছে, বরঞ্চ যা বললাম যে একদম বহিঃস্থ থেকে লুজলি বাউন্ড থাকে না সাধারণত ইনসুলেটরের অ্যাটমের ইলেকট্রন গুলা। তারপরেও যদি অতিরিক্ত তাপ গ্রহণ করে অনেকক্ষণ ধরে ঘষা দিয়ে অনেক তাপ উৎপন্ন করে তুমি একটু বাউন্ড যে প্রভাবটা সেটা কাটিয়ে উঠায় ওই লুজলি করতে পারো, লুজলি বাউন্ড করতে পারো ওই বাইরের ইলেকট্রনকে, তাহলে সেই ইলেকট্রনটা তখন অ্যাটমের বহিঃস্থশীল থেকে বের হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ওরা বলতেছে যে কোনো সময় দুইটা ইনসুলেটর চার্জকে প্রডিউস করবে না, বরং চার্জকে সেপারেট করবে তার অ্যাটম থেকে, এবং তারপরে ট্রান্সফার করবে অন্য একটা ইনসুলেটরে, এবং তারপরে হয়তো বা এই ট্রান্সফারের মাধ্যমে তখন আরেকটা যে ইনসুলেটর আছে, আরেকটা যে অবজেক্ট আছে, সে চার্জগ্রস্ত হবে। এবং এখান থেকে একটা চার্জ যেহেতু সে দিয়ে দিল, সুতরাং সে নেগেটিভ চার্জ দিয়ে দেওয়ার ফলে সে পজিটিভলি চার্জ হবে, আর যাকে সে নেগেটিভ চার্জটা দিল মানে ইলেকট্রনটা দিল, সেই বস্তুটা তখন বেশি ইলেকট্রন পেয়ে নেগেটিভলি চার্জ হবে। তো এরপরে ওরা বলতেছে যে ইনভেস্টিগেট করবে how insulators can become electrically charged by friction. দেখো, we can show how insulating materials can be charged by friction using an uncharged plastic rod and an uncharged cloth. তো ধরো একটা ক্লোথ আছে, মানে এক টুকরা কাপড়, এবং একটা প্লাস্টিক রড আছে। তো এই দুজন দুটি বস্তুকে নিয়ে তারা এই আহ, যে এক্সপেরিমেন্ট আছে সেটা তারা সম্পন্ন করবে, এবং আমরা এখন দেখবো কিভাবে করে তারা এক্সপেরিমেন্টটা সম্পন্ন করছে। ওরা বলছে যে we can show how insulating materials can be charged by friction using an uncharged plastic rod and an uncharged cloth. First we have to check they are not already charged. তো তাহলে ধরো একটা টুকরা কাপড় নিলাম আর একটা প্লাস্টিক রড নিলাম, তারা ধরে নিচ্ছে যে তারা চার্জ না। We can do this by placing the rod and the cloth in turn close to some very small piece of papers. তো ধরো ছোট ছোট টুকরা কাগজের কাছে এনে ধরলাম সেই প্লাস্টিক রডটা অথবা সেই কাপড়টা, তো কোনো কাগজ ধরো অ্যাট্রাক্ট করলো না, ওই টুকরা কাগজগুলোকে সেগুলো অ্যাট্রাক্ট করলো না। তো তাহলে সেক্ষেত্রে আমরা তখন বলতে পারবো যে উম, ওরা ওই যে মেটেরিয়াল গুলা, মানে প্লাস্টিক রড বলো আর বা কাপড় টুকরাটা বলো, সেগুলো চার্জড না। নাও উই রাব দ্য রড and the cloth together for a few seconds and then retest them. Because they are made from different insulating materials, they will be charged. If you repeat this experiment using objects that are not insulators or are made from the same material, they will not attract small pieces of papers. This is why they remain uncharged. So দুই ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল যদি নিই, একটা হলো প্লাস্টিক আর একটা হলো কাপড়, এবং তারপরে যদি একটার সাথে একটা ধরো খুবই ঘষলাম আস্তে আস্তে, তাহলে এই যে আনচার্জ প্লাস্টিক রডটা আছে সেটা আমরা রাব করতেছি আনচার্জ ওই কাপড়ের টুকরাটা দিয়ে ঘষে ঘষে, তাহলে ইলেকট্রনস ফ্রম দ্য অ্যাটমস অফ দ্য রড মুভ অন টু দি ক্লথ। যে তোমার ঘষার ফলে যে তাপ উৎপন্ন হবে, সেই তাপের কারণে যে বহিস্থ শেলের যে ইলেকট্রন গুলো আছে রডের, সেগুলো তোমার মুক্ত হবে এবং সেগুলো কাপড়ের মধ্যে যে আটকাবে। সো দেয়ার ইজ নাও অ্যান আনইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস অন ইচ। তাহলে এই ইলেকট্রন গুলো যেহেতু মুক্ত হলো, সুতরাং ইলেকট্রন গুলো মুক্ত হয়ে এর সাথে যুক্ত হলো, এখানে ইলেকট্রনের সংখ্যা কমলো। এটা আনচার্জড প্লাস্টিক রড তখন পজিটিভলি চার্জড হলো, কারণ ইলেকট্রনের সংখ্যা কমে গেছে, মানে পজিট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা বা পজিটিভ চার্জ যুক্ত করার সংখ্যা না, সংখ্যাটা বেড়ে গেছে, তো সে কারণে রডটা প্লাস্টিক পজিটিভ চার্জ যুক্ত হলো, আর কাপড়টার মধ্যে ইলেকট্রন গুলো অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হয়েছে বলে কাপড়টা তখন নেগেটিভলি চার্জ হলো। তাহলে সেক্ষেত্রে দ্য রড হ্যাজ লস্ট ইলেকট্রনস, এই রডটা ইলেকট্রন লুজ করেছে, এবং দ্য ক্লথ হ্যাজ গেইনড ইলেকট্রনস, এই কাপড়টা ইলেকট্রনকে ধারণ করে ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে তুলেছে। তাহলে সেই ক্ষেত্রে আবার যদি এখানে ফেরত যাই, তাহলে এই যে তোমার চার্জড অবস্থায় এখন রডটাকে পেলাম, প্লাস্টিক রডটাকে, বা চার্জের অবস্থায় এই কাপড়ের টুকরাটাকে পেলাম, তাদেরকে যদি এখন ছোট ছোট টুকরা কাগজের সামনে ধরি, তাহলে সেই কাগজের টুকরোকে তার একটা স্থির
বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে বলে সেই স্থির বৈদ্যুতিক ক্ষেত্রে মধ্যে আকর্ষণ করে টেনে নেবে ছোট ছোট টুকরা কাগজগুলোকে। যদি এমন হয় যে এই যে কাপড়টা আর এই যে রডটা, প্লাস্টিকের রডটা, দুটো দুই ধরনের ম্যাটেরিয়াল, এবং তারা তোমার দুই ধরনের ম্যাটেরিয়াল না হয় এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অর্থাৎ এটাও তোমার কাপড়ের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি অথবা কাপড়টাই প্লাস্টিকের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এরকম ধরনের একই ম্যাটেরিয়াল দিয়ে দুটো জিনিস তৈরি, বা দুটো রডকে আমরা একসঙ্গে ঘষতেছি, দুটো প্লাস্টিক রডকে বা দুইটা কাপড়কে একসঙ্গে ঘুরতেছি, সেই ক্ষেত্রে এরকম চার্জের যে আদান প্রদান সেটা ঘটবে না। তাদের এক্সপেরিমেন্টে তারা দেখেছেন দ্য রড হ্যাজ লস্ট ইলেকট্রনস, যেভাবে বলছি সেই ক্ষেত্রে তখন এই রডটা ইলেকট্রন লুজও করবে না, ইলেকট্রনকে প্রদানও করবে না আরেকটা রডের সাথে, বা আরেকটা রড থেকে ইলেকট্রন সে গ্রহণও করবে না। তাহলে সেই ক্ষেত্রে, বা কাপড়ের ক্ষেত্রে একই একই রকম বলতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে কাপড় বা রড, প্লাস্টিক রড, তারা চার্জড হয়নি, কারণ তারা স্ব স্ব ম্যাটেরিয়ালের সাথে তাদেরকে ঘষে আমরা চার্জ করার চেষ্টা করছিলাম, স্থির বৈদ্যুতিক চার্জ সেখানে তৈরি হয়নি। তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা কাগজের টুকরো তার কাছে এনে ধরবো তখন দেখবো যে কাগজের টুকরো গুলোকে তারা অ্যাট্রাক্ট করছে না। তো এই যে প্র্যাকটিক্যালটা ওরা করেছে, এই প্র্যাকটিক্যাল করে তারা মূলত দেখানোর চেষ্টা করছে যে কিভাবে করে স্থির বৈদ্যুতিক চার্জ তৈরি করা যায় ইনসুলেটেড ম্যাটেরিয়াল বা অপরিবাহী পদার্থের মাধ্যমে। তারপরে তারা আরেকটা কথা বলছে যে ধরো কোনোভাবে আমরা দুটো রড কে আলাদা আলাদা ভাবে স্থির বৈদ্যুতিক চার্জ দ্বারা চার্জিত করেছি, এবং দুটো রডই হলো পজিটিভ চার্জ যুক্ত, আলাদা আলাদা ভাবে করেছি চার্জ যুক্ত। তারপরে তাদেরকে একসঙ্গে কাছাকাছি আনলাম, উম, এবং একটা দড়ি দিয়ে ঝুলালাম আর কি, মানে হাতের কোনো স্পর্শ নাই, দুটো রড ঝুলছে বাট দুটোই পজিটিভলি চার্জ। তাহলে সেক্ষেত্রে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, এবং আমরা দেখতে পাবো যখন আমরা এক্সপেরিমেন্টটা করবো ল্যাবরেটরিতে যে এই দুটো রড যে সুইং করছিল ঝুলন্ত অবস্থায়, তারা সুইং করে একজনের থেকে আরেকজন দূরে চলে যাবে। আর যদি নেগেটিভলি চার্জ দুটো প্লাস্টিক রডকে আনি কাছাকাছি, তাহলে দেখবো যে আহ, সমধর্মী চার্জ যেরকম বিকর্ষণ করে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সেক্ষেত্রে দেখবো যে দুটো রড যেন কাছাকাছি চলে আসতেছে, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে দুটো রডের ভিতরকার যে দূরত্ব সেটা কমে আসতেছে। সো চার্জ অবজেক্ট ক্যান এক্সার্ট ফোর্সেস অন আদার চার্জ অবজেক্টস উইদাউট বিং ইন কন্ট্যাক্ট উইথ দেম। সুতরাং এই যে কন্ট্যাক্টে নাই দুটো রড, কিন্তু একটা আকর্ষণ বল বা একটা, এই যে আকর্ষণ বলের ক্ষেত্রে বা বিকর্ষণ বল এই ক্ষেত্রে তারা প্রদান করতে পারে। If the charges are similar, the objects repel each other. If the objects are oppositely charged, they attract each other. তো এটা তো আমরা উম, আমাদের এক্সপেরিমেন্ট যখন আমরা করবো ল্যাবরেটরিতে তখন দেখবো যে হ্যাঁ সমধর্মী চার্জ বিকর্ষণ করে পরস্পরকে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিভাবে বিল্ড আপ হয়? স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ এ বিল্ড আপ অফ চার্জ দ্যাট ডাজ নট মুভ। যেসব চার্জগুলো স্থির হয়ে থাকে, যাদের প্রবাহ নেই, তারা স্থির অবস্থায় স্থির বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে বা স্থির বিদ্যুৎ তৈরি করে। স্থির বিদ্যুৎ দিয়ে যে ক্ষেত্র তৈরি হয়, যে জায়গাটা তৈরি হয় সেটা হলো স্থির বৈদ্যুতিক ক্ষেত্র বা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ তৈরি হয় যখন কোনো চার্জের উপস্থিতি থাকে এবং সেই চার্জটা মুভ করছে না, তো উপস্থিত আছে কিন্তু স্থির হয়ে আছে, প্রবাহমান নয়। প্রবাহিত হলে তখন বলতাম যে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, মানে কারেন্ট তৈরি হয়েছে, প্রবাহ তৈরি হয়েছে ইলেকট্রিসিটির বা ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়েছে। কিন্তু প্রবাহিত হচ্ছে না যখন ইলেকট্রন গুলো যা স্থির হয়ে আছে কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে স্থির বিদ্যুৎ তৈরি হয়েছে। Although you will not be tested on the Van de Graaff generator, it can be used to show dramatically the repulsion between similar charges. কিভাবে দেখো, ভ্যান ডি গ্রাফ একটা জেনারেটর, সেখানে হাত রেখেছে এই ছাত্রীটি। The girl has her hands on a Van de Graaff generator. When it is turned on, charges flow onto the large metal dome. এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরের পুরো ডোমটা এখানে দেখানো হচ্ছে না, এখানে একটা বিশাল ডোম আছে, তার মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হচ্ছে, কারণ জেনারেটর অন করে দিয়েছে, সে প্রচুর চার্জ উৎপন্ন করছে, এবং স্থির বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, কারণ জেনারেটর গায়ে গায়ে লেগে আছে, ওই ডোমের গায়ে গায়ে লেগে আছে চার্জ গুলো, এবং ডোমটা ঘুরছে, তো সেই কারণে একটা ডোমটা ঘুরছে কিন্তু চার্জের কোনো প্রভাব নাই, ডোমের গায়ের মধ্যে যেহেতু চার্জ গুলো স্থির হয়ে আটকে আছে, সুতরাং স্থির বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হচ্ছে বা স্থির বিদ্যুৎ তৈরি হচ্ছে, এবং সেই বিদ্যুৎটা তারপরে এর হাতের ভিতর দিয়ে দিয়ে এর শরীরের ভিতর দিয়ে দিয়ে প্রবেশ করছে, এবং
প্রত্যেকটা চুল যে দেখো প্রত্যেকটাতে সমধর্মী চার্জিত হয়েছে, তখন ওই প্রত্যেকটা চুল আলাদা আলাদা করে একজন আরেকজনকে রিপালস করে ঊর্ধ্বমুখী হয়ে ছড়িয়ে যাচ্ছে। সেই কথাটা এখানে বলছে যে যখন ভ্যানিগ্রাফ অন করা হয়েছে, টার্ন অন হয়েছে, তখন the charges flow onto the large metal dome. Some of the charges flow over her hands and onto all parts of her body, including her hair. Each strand, each piece of her hair has the same type of charge as its neighbor. একটা চুলের যে পিস, সেটা তার আশপাশের চুলের পিসের মতোই একই চার্জ যুক্ত হয়েছে। There are repulsive forces between the strands. সেই জন্য প্রত্যেকটা চুলের যে স্ট্র্যান্ড বা প্রত্যেকটা চুলের যে পিস, তারা নিজেরা নিজেরা রিপালস করছে নিজেদেরকে। সেই জন্য দেখো মাথার চুলের কি অবস্থা। This force causes her hair to stand on end. এই যে রিপালসিভ ফোর্সটা তৈরি হয়েছে, এই রিপালসিভ ফোর্সের কারণেই দেখো চুলগুলো একেবারে শেষ পর্যন্ত, তার চুলের একদম একদম শেষ পর্যন্ত, একদম উম, শেষ পর্যন্ত বলতে কি বোঝাচ্ছে, উম, চুলের আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত বা গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত পুরো চুলটাই স্থির হয়ে উপরের দিকে ছড়িয়ে আছে। For this demonstration to work, the girl must stand on an insulator to prevent any of the charges she is receiving from the generator from escaping into the floor. ভ্যানিগার চার্জ জেনারেটর থেকে তো চার্জ তৈরি হচ্ছে, তার বডি দিয়ে প্রবাহিত হয়ে যদি সে সার্কিট তৈরি করে ফেলতে পারে এবং সে যদি পৃথিবীর মধ্যে ঢুকে যেতে পারে, তাহলে একটা সম্পূর্ণ বর্তনী তৈরি হলো। সেই ক্ষেত্রে তখন এর বডিটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হিসেবে কাজ করবে এবং তখন ডেফিনেটলি হার্টের যে কাজ আছে সেটা বন্ধ হয়ে যাবে এবং ইলেকট্রিক শকে মানুষ মারা যেতে পারে। সেক্ষেত্রে কি করবে, ও পায়ের নিচে একটা ইনসুলেটরের উপরে দাঁড়া থাকবে বা ইনসুলেটর জাতীয় জিনিস পায়ের নিচে আবরণ হিসেবে দিয়ে রাখবে। যেমন ধরো আমরা যখন ইলেকট্রিসিটির কাজ করি আমাদের দেশে, তখন আমরা চপ্পল জাতীয় জিনিস পরে থাকি, রাবারের চপ্পল, কারণ ওটি ইনসুলেটর হিসেবে কাজ করে। সেক্ষেত্রে কি হয়, তখন চার্জটা ধরো আমার বডি দিয়ে ঢুকলো, কিন্তু ঢুকে সে মাটির ভিতরে প্রবেশ করতে পারলো না, অর্থাৎ বর্তনী সম্পূর্ণ হলো না। তো সম্পূর্ণ বর্তনী না হলে তো ইলেকট্রিসিটি প্রবাহিত আমার বডি দিয়ে হলেও সে তো বর্তনী সম্পন্ন করতে পারছে না। অর্থাৎ বর্তনী সম্পন্ন করতে পারছে না মানে কি, আমার বডিটা তখন আর কন্ডাক্টর হিসেবে কাজ করছে না। তো সেই ক্ষেত্রে তখন আমি বেঁচে যাবো ইলেকট্রিক শক থেকে, কারণ আমার হার্ট তখনও পাম্প করবে এবং তখনও ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার পরেও আমার হার্ট পাম্প করবে এবং তার যে ইলেকট্রিক্যাল ফাংশনটা আছে সেটা ডিসরাপ্টেড হবে না। আদারওয়াইজ আমার বডি যদি কন্ডাক্টর হিসেবে কাজ করে এবং ইলেকট্রিসিটি যদি প্রবাহ চলতে থাকে কনস্ট্যান্ট, যে ভ্যানিগ্রাফ জেনারেটর থেকে জেনারেটেড ইলেকট্রিসিটি আমার শরীর দিয়ে প্রবেশ করলো, করে শরীরের ভিতর দিয়ে সে চুলের মধ্যে প্রবেশ করলো, তাই চুলগুলো উড়ে গেল উপরের দিকে, উড়ে উড়ে দাঁড়িয়ে থাকলো। আবার গায়ের ভিতর দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করে মাটির মধ্যে দিয়ে ঢুকে পুরো বর্তনী সম্পন্ন করলো। সেই ক্ষেত্রে আমার বডি কন্ডাক্টর হিসেবে কাজ করলো। আমার যে হার্টের যে ইলেকট্রিক্যাল পাম্প, ইট ইজ এন পাম্পিং মেশিন, রাইট, যে রক্ত প্রবাহকে পাম্প করছে সবসময়, তার যে ইলেকট্রিক্যাল সেট আপ সেটা ডিসরাপ্টেড হলো। তখন হার্ট বন্ধ হয়ে গেল এবং তখন আমার বডি কন্ডাক্টর হয়ে গেছে বলে তখন আমি আর, আমার হার্ট আর চলবে না আর কি। অর্থাৎ যে কোনো সময় যে কোনো মানুষ তখন ইলেকট্রিক শকে মৃত্যুবরণ করতে পারে। সেইটা যেন না হয় সেজন্যই একটা ইনসুলেটরের উপরে দাঁড়িয়ে থাকতে হবে এবং তখন এই যে এক্সপেরিমেন্ট আছে সেটা সে পরীক্ষামূলক ভাবে আহ, তার নিজের শরীরের উপর দিয়ে চালাতে পারবে। তারপরে যদি ইনসুলেটরের থেকে তুমি নেমে আসো, at the end of the demonstration the girl steps off the insulator, the charges can now escape and her hair falls. তো সে তো ভ্যানিগ্রাফ জেনারেটরকে টাচ করে নাই, কিন্তু তার বডিতে অনেক চার্জ জমে আছে, স্ট্যাটিক চার্জ। সে তারপরে মাটিতে পা রাখলো, তখন সেই চার্জ গুলো পৃথিবীর বুকে চলে গেল, আর্থিং হয়ে চলে গেল। আর তার ফলে তার সে চার্জ মুক্ত হলো এবং তার চুলগুলো আবার দেখবো যে পড়ে যাবে এবং সেগুলো আবার যেরকম আগের মতো লেপ্টে ছিল সেরকম লেপ্টে থাকবে। When a path is provided for charges to escape, it is calling earthing. যখন পাথ তৈরি করব, একটা পথ তৈরি করব, যে পথ দিয়ে চার্জগুলো মুক্ত হতে পারবে পৃথিবীর মধ্যে চলে যেয়ে, কারণ পৃথিবী হলো বিশাল বড় একটা কন্ডাক্টর যে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চার্জকে ধারণ করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা বলবো যে আর্থিং হয়েছে। বা আমি ধরো ভ্যানিকুলার জেনারেটরের সামনে ছিলাম, অনেক চার্জ আমি গ্রহণ করেছি, তারপরে এখন আমার বডি পুরা স্ট্যাটিক চার্জের চার্জ যুক্ত হয়ে আছে, স্থির বৈদ্যুতিক চার্জের চার্জ যুক্ত হয়ে আছে।
এখন আমি ভ্যান্ডিগ্লাস থেকে হাত সরাই দিলাম, এখন আর চার্জ গ্রহণ করছে না, যা আমার শরীরে চার্জ আছে সেই পরিমাণে থাকলো। আমি যে মাটিতে দাঁড়ালাম খালি পায়ে, এখন আর ইনসুলেটের উপরে দাঁড়ায় না, চপ্পল পরে দাঁড়ায় না, খালি পায়ে দাঁড়ায় আছি, তখন আমার চার্জ গুলো পৃথিবীর বুকের ভিতরে ঢুকে গেল, পৃথিবীর মধ্যে ঢুকে গেল, এবং আমি সে স্থির বৈদ্যুতিক চার্জ যে আমার শরীরে ছিল সেগুলো থেকে আমি মুক্ত হলাম। তারপরে বলতেছে যে ইট ইজ পসিবল ফর এ চার্জ অবজেক্ট টু অ্যাট্রাক্ট সামথিং দ্যাট ইজ আনচার্জড। একটা চার্জড অবজেক্ট, চার্জযুক্ত একটা যে কোনো বস্তু একটা আনচার্জড বা মানে চার্জহীন বস্তুকেও অ্যাট্রাক্ট করতে পারে। সেই ধরনের একটা এক্সপেরিমেন্ট ওরা করবে। ওই এক্সপেরিমেন্টটা এখন এটাও একটা খুব কমন এক্সপেরিমেন্ট, আমরা বাসায় করতে পারি। তো এই এক্সপেরিমেন্টে, if you charge a balloon by rubbing it against your jumper or your hair and then hold the balloon against a wall, you'll probably find that the balloon sticks to the wall. There is an attraction between the charged balloon and the uncharged wall. দেখো, বেলুনটা প্লাস্টিকের তৈরি, এটা একটা ইনসুলেটেড ম্যাটেরিয়াল, আমাদের দেওয়ালে একটা ইনসুলেটেড ম্যাটেরিয়াল, কিন্তু তুমি যদি বেলুনটাকে অনেক জোরে ঘষতে থাকো তোমার সোয়েটারে দিয়ে বা তোমার আহ, চুলের সাথে, তাহলে অনেক আহ, ক্ষণ ঘষার ফলে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, যে স্থির বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটা ধরো বেলুনকে চার্জ করলো। ধরো তার ইলেকট্রন যেগুলো ছিল সেগুলো অনেক ক্ষণ ঘষার ফলে যে তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপের কারণে মুক্ত হয়ে অবমুক্ত হয়ে আহ, বেলুনকে ধরো নেগেটিভলি চার্জ, পজিটিভলি চার্জ করলো, বা বেলুনকে নেগেটিভলি চার্জ করলো, মানে যে কোনো ভাবে একটা স্থির চার্জ উৎপন্ন করলো, যেটা কারণে বেলুনটা এখন সম্পূর্ণভাবে চার্জ যুক্ত। তো এই ধরনের একটা ঘর্ষণের কারণে, তো যখন চার্জ যুক্ত হয়েছে তখন অবশ্যই চার্জ যুক্তর কারণে স্থির বৈদ্যুতিক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে বা স্থির বিদ্যুতের সৃষ্টি হয়েছে, যেটাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলি। তারপরে দেয়ালের কাছাকাছি আনা হলো। তো দেয়ালের মধ্যে তো ধরো তোমার নিউট্রাল অবস্থায় দেয়ালটা আছে, সে পজিটিভ চার্জ এবং তার নেগেটিভ চার্জ সমান সংখ্যক, কিন্তু বেলুনটা চার্জ যুক্ত হয়েছে। তো বেলুনটা চার্জ যুক্ত হওয়ার ফলে তখন কি হবে, তার যে যে চার্জ গুলো আছে সেগুলো একে রিপালস করে দূরে সরিয়ে দেবে, অর্থাৎ এই নেগেটিভ চার্জ গুলো রিপালস করে একটু দূরে সরে যাবে, এবং শুধুই পজিটিভ চার্জ গুলো একভাবে সারিবদ্ধ হয়ে সেই দেয়ালের ওই অংশে এসে জড়ো হবে, এবং সেই পজিটিভ চার্জ গুলো এই নেগেটিভ চার্জ গুলোকে মানে বিপরীতধর্মী বলে আকর্ষণ করবে, এবং সেই ক্ষেত্রে তখন বেলুনটা দেখবো আমরা, আমাদের চোখে আমরা দেখতে পাবো যে দেয়ালের মধ্যে সেটা আছে। তো এই ধরনের একটা এক্সপেরিমেন্ট ওরা করতে পারে, এবং সেখানে দেখতে পারে যে বেলুন এবং বেলুনও তোমার অপরিবাহী ছিল, দেয়ালটাও অপরিবাহী, কিন্তু বেলুনটা চার্জ যুক্ত হয়ে এই দেয়ালের সাথে কিভাবে করে সেটা আছে। এটা আমার মনে হয় খুব সম্ভবত হিউমিডিটি যে দেশে কম, শীতের দেশে, এই এক্সপেরিমেন্টটা ভালো মতো আহ, দেখা যাবে। যদি আমরা এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করি, আমার মনে হয় না গরম দেশে এটা সম্ভব হবে, তবে আমরা চেষ্টা করে দেখতে পারি আমাদের ক্লাসরুমে। তারপরে এখানে বলতেছে যে ইউ ক্যান ট্রাই এ সিমিলার এক্সপেরিমেন্ট ইউজিং এ প্লাস্টিক রুলার এন্ড সাম স্মল পিস অফ পেপার। প্লাস্টিক রুলারটাকে তুমি ঘষো, রাব দ্য প্লাস্টিক রুলার অন দ্য স্লিভ অফ ইউর জাম্পার। ধরো যে সোয়েটার তুমি পরে আছো সেটাতে ঘষা দিলা। তো শীতকালে সাধারণত, এখানে শীতের দেশে তো আমরা ধরো সবসময় জাম্পার পরে থাকি, মানে সোয়েটার পরে থাকি, ওই দেশে তো ধরো শীতকাল আসবে, বাংলাদেশে শীতকাল আসবে, তারপরে তখন আমরা সোয়েটার পরবো, তখন শীতকালে এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো করবো। তার মানে কি, তার মানে হলো যে একটু শীতের এনভায়রনমেন্ট থাকতে হবে, একটু তোমার হিউমিডিটি কম থাকতে হবে বাতাসে, তাহলেই এই এক্সপেরিমেন্ট গুলো করা সহজ হবে। সেটাই সেটাই এখান থেকে বোঝা যাচ্ছে, দ্য রুলার উইল বিকাম চার্জড, যখন আমরা অনেক ঘুষতেছি রুলারটাকে জাম্পারের সাথে, ইফ ইট ইজ হেল্ড ক্লোজ টু সাম স্মল আনচার্জড পিসেস অফ পেপার। ধর টুকরা কাগজ সেখানে পড়ে আছে, বা আমরা কাগজ টুকরো টুকরো করে রাখলাম, এখন সেই চার্জড হয়েছে যে প্লাস্টিক রুলারটা বলে মনে করছি, আমরা এখনো জানি না, তাকে কাগজের কাছে ধরলাম, দেখবো যে কাগজকে সে অ্যাট্রাক্ট করতেছে, তার মানে হলো যে হ্যাঁ, সে স্থির বৈদ্যুতিক চার্জে চার্জ যুক্ত হয়েছে, এবং সেখানে স্থির বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়েছে, অর্থাৎ স্থির বিদ্যুতের উপস্থিতি সেখানে দেখা যাচ্ছে ওই রুলারের মধ্যে। তো তার মধ্যে তো তাহলে তখন একটা ধরো চার্জের চার্জ তৈরি হয়েছে। So if it is held close to some small
uncharged piece of paper, some electrons within the paper will be attracted to the edge closest to the ruler. এই রুলারের একদম কাছাকাছি যে অংশটা আছে সেই অংশটাতে তুমি যদি কাগজের টুকরোগুলো ধরো, দেখবে যে টুকরোগুলো রুলারের সাথে যে উঠে আসতেছে, মানে অ্যাট্রাক্ট হয়ে উঠে আসতেছে। কারণ এর যে নেগেটিভ চার্জ আর রুলারের পজিটিভ চার্জ তারা পরস্পরকে আকর্ষণ করছে, কারণ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। দেয়ার উইল বি অ্যান অ্যাট্রাকশন বিটুইন দিস নেগেটিভ পার্টস অফ দ্য পেপার অ্যান্ড দ্য পজিটিভ রুলার। তাহলে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারি, এবং এই এক্সপেরিমেন্টটা খুব কমন। The charges that appear on the pieces of paper are called induced charge. আবেশের ফলে এই রুলারটা তো স্থির চার্জ, যে চার্জ যুক্ত হয়েছে, এখানে স্থির চার্জ তৈরি হয়েছে, কারণ রুলারটাকে আমরা ঘষেছিলাম আমার জাম্পারের সাথে, বা আমি একটা পিস অফ ক্লথের সাথে অনেক ঘষেছিলাম, অনেক তাপ উৎপন্ন হয়েছিল, এবং তার বহিস্থ অ্যাটমের বহিস্থ শেল থেকে ইলেকট্রন গুলো বের হয়েছিল, এবং বের হয়ে যখন মুক্ত হয়ে গিয়েছিল, তো তখন অনেক পজিটিভ চার্জ যে ছিল তার সংখ্যা বেড়ে যে এটা পজিটিভলি চার্জ হয়েছিল। কিন্তু এই এই যে প্লাস্টিকের রুলারটাকে আমি যখন কাগজের টুকরার কাছে এনেছি, তখন কাগজের টুকরাকে সে আবেশায়িত করেছে, আবেশায়িত বলবো নাকি আবিষ্ট করেছে, আবিষ্ট করেছে বা ইন্ডিউস করেছে। ইন্ডিউস করার ফলে তখন কি হয়েছে, যে বিপরীতধর্মী চার্জ গুলো, এই কাগজ তো নিউট্রাল, তারও প্রোটন সংখ্যা এবং তারও ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু ইলেকট্রন গুলো যেন প্রোটন থেকে দূরে সরিয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছে, ঠিক রুলারের একদম ওই আগার কাছাকাছি। এবং তখন এই কাগজগুলোর যে ইলেকট্রন গুলো এসে যখন এক কাতারে দাঁড়িয়েছে, তখন রুলারের যে পজিটিভ চার্জটা আছে সে তখন ইলেকট্রন গুলোকে আকৃষ্ট করেছে। বাট এই যে ইলেকট্রন গুলো এক কাতারে এসে দাঁড়ালো, এই যে নেগেটিভ চার্জ গুলো এক কাতারে এসে দাঁড়ালো এই কাগজের টুকরো, সেটা কিভাবে হলো? আবিষ্ট হওয়ার ফলে। সুতরাং the charge that appears on a pieces of paper are called induced charge. এটা আবিষ্ট হওয়ার ফলে এই চার্জ গুলো অ্যাপিয়ার হয়েছে বলে এগুলোকে ইনডিউসড চার্জ বলে। এবং when the ruler is removed, the charges redistribute themselves. আবার তুমি রুলারটাকে সরায় নাও, এই চার্জ গুলো আবার আগের মতো পজিটিভ নেগেটিভ যেরকম ছিল পাশাপাশি দাঁড়িয়ে সেভাবে করে রিডিস্ট্রিবিউট হবে, মানে আবার সেভাবে করে রিঅ্যারেঞ্জ হবে, এবং এই যে পেপারটা সেটা আবার তখন আনচার্জড অবস্থায় থাকবে। এবং আমরা আর ওই যে আবিষ্ট হওয়ার ফলে বা আবেশের কারণে যে চার্জের উৎপন্ন হয়েছিল এই কাগজের টুকরার মধ্যে, তার প্রমাণ আর দেখতে পাবো না। সো এই প্লাস্টিক রুলার দিয়ে আমরা এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারি। আবার প্লাস্টিক রুলারকে আমরা এরকম চার্জ যুক্ত করেছি, এবং করে এখন আমরা পানির স্রোতে নিচে ধরেছি। এখানে ওরা আরেকটা এক্সপেরিমেন্টের কথা বলছে, এটা আমি কখনো করিনি। পানির স্রোতের মধ্যে ধরেছি, এবং তার ফলে পানির মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা, যখন ট্যাপ দিয়ে পানি পড়তেছে টানা, তখন কোনো পরিবর্তন হবে কিনা সেই এক্সপেরিমেন্ট করতে বলেছে। করে দেখতে পারি, বা আমরা খুঁজে দেখতে পারি এই ধরনের এক্সপেরিমেন্টের কোনো রেজাল্ট কোনো ল্যাবরেটরিতে আগে করে কেউ পেয়েছে কিনা। তবে আমার যতদূর মনে হয় যে আহ, পানির মধ্যেও যে চার্জ গুলো আছে সেগুলো তোমার এরকম দুই লাইনে আহ দুই কাতারে দাঁড়িয়ে যাবে, পজিটিভ এবং নেগেটিভ। ধরো তোমার রুলার পজিটিভ চার্জ যুক্ত, সে তার দিকে ধরো পানির একাংশ আকৃষ্ট হয়ে, যে মানে পানিটা যেন তোমার ছেদ হয়ে যাবে, পানির যে প্রবাহ ছেদ হয়ে এক অংশ চলে যাবে হলো প্লাস্টিক রুলার দিকে, আরেক অংশ নিচে পড়ে যাবে। এই ধরনের রেজাল্ট আমরা পেতে পারি। তবে সেটা আমরা করে দেখতে পারি আমাদের ল্যাবরেটরিতে বা বাসায়। আচ্ছা, তারপরে হলো গোল লিফ ইলেকট্রোস্কোপ। এটা কিরকম? এটা হলো যে তোমার একটা গোল লিফ ইলেকট্রোস্কোপে যেখানে দেখা যাচ্ছে এই ইলেকট্রোস্কোপের এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা তোমার চার্জের উপস্থিতি আছে কিনা ডিটেক্ট করতে পারে। কিরকম? It is not mentioned in your examination specification, but if you can understand how it works, you'll have understood the most important properties of static electricity. অর্থাৎ এক্সামিনেশনে এই গোল লিফ এক্সপেরিমেন্টের উপরে প্রশ্ন আসে আর কি, তো সেই কারণে ওরা বলছে যে হয়তো বা পুরো যে সেট আপ, ইনস্ট্রুমেন্টের সেট আপ সেটা সব তো উল্লেখ করা থাকবে না, কিন্তু তারপরে তুমি গোল লিফ ইলেকট্রোস্কোপের নাম শুনলেই তো তখন তুমি উত্তরগুলো সহজে লিখতে পারবা। এটা হলে এমন একটা মেটাল প্লেট থাকে, at the top of the electroscope is connected to a metal rod inside the case. এই যে ইলেকট্রোপ্লেট আছে, একটা একটা মেটাল প্লেট আছে, আর একটা ইলেকট্রিক রড আছে, মেটাল রড আছে ইনসাইডে এই কেসটার ভিতরে। A rod has a small thin piece of metal, আরেকটা থিন পিস অফ মেটাল আছে যেটা গোল্ডের পাত দিয়ে তৈরি। তার কারণ হলো যে গোল্ড ক্যান বি
made into extreme thin sheets, খুব পাতলা করে গোল্ডের পাত, গোল্ড এমন একটা মেটাল যেটাতে খুব পাতলা থিন পাত বানানো যায়। And if an electrically charged object is brought close to the plate at the top, the gold leaf যেহেতু খুবই পাতলা, সে তখন রিপালস করবে এবং সে তার মুভমেন্ট দেখাবে। অনেক ভারী পাত হলে তো সে নড়বে না, তখন আমরা দেখতে পাবো না। কিভাবে ঘটবে ঘটনাটা? ধরো আমাদের প্লাস্টিক কম্ব চিরুনি, সেটাকে আমরা চার্জযুক্ত করেছি, যেরকম আমরা প্লাস্টিক যে রুলার ছিল তাকে চার্জযুক্ত করেছিলাম ঘষে ঘষে, তারপর মেটাল প্লেটের কাছে আনলাম। হ্যাঁ, এই যে মেটাল প্লেটটা তোমার পজিটিভ নেগেটিভ নিয়ে একইভাবে নিউট্রাল হয়ে বসে আছে। এখন আমরা সেই প্লাস্টিক রডটাকে বা আমাদের এই চিরুনিটাকে আনলাম, সে পজিটিভলি চার্জ ধরো। তাহলে এই মেটাল প্লেটের যে ইলেকট্রন গুলো, সেগুলো এক কাতারে দাঁড়িয়ে যাবে, এই যেহেতু আবিষ্ট হয়ে, যে কারণে দেখবো যে পজিটিভ চার্জের উপস্থিতিতে তারা পরস্পরকে আকর্ষণ করছে, কারণ তার বিপরীতধর্মী চার্জ। এবং যেহেতু এইখানে সব ইলেকট্রন গুলো এক কাতারে দাঁড়িয়ে গেল, তখন তখন আহ, তখন কি ঘটনাটা ঘটবে? এখানে বলতেছে যে if a positively charged object is brought close, it attracts negative charges upward onto the metal plate, and this leaves both the metal রড অ্যান্ড দ্য গোল্ড লিফ পজিটিভলি চার্জ। যখন সমস্ত নেগেটিভ চার্জ এসে এখানে এক কাতারে দাঁড়িয়ে যাবে, তখন এই মেটালের যে বাকি পজিটিভ চার্জ গুলো, সেগুলো তখন অন্য প্রান্তে যে জড়ো হবে। ধরো এই জায়গাটা পজিটিভলি চার্জ হয়েছে, এই জায়গাটা পজিটিভলি চার্জ হয়েছে। এখন এই রডটা যে পজিটিভলি চার্জ হয়েছে, অ্যাট দ্য সেম টাইম এই গোল্ডের পাতও পজিটিভলি চার্জ হয়েছে। তার ফলে তখন আমি দেখবো যে এই গোল্ডের পাতের এই পাতটা একই সমধর্মী চার্জ যে গোল্ডের রডটা আছে, এই মেটালের রডটা আছে, তাকে বিকর্ষণ করছে, করে সে তখন দূরে সরে যাচ্ছে রিপালসড হয়ে। এই যে দূরে সরে যাচ্ছে গোল্ডের পাতটা, এর যে মুভমেন্ট, এইটা দেখে আমরা বুঝবো যে এখানে একটা বিকর্ষণ ঘটেছে, কারণ এখানে সমধর্মী চার্জের উৎপন্ন হয়েছে। এবং সমধর্মী চার্জটা কেন উৎপন্ন হয়েছে, তার কারণ এখানে যে পজিটিভ চার্জ উৎপন্ন হয়েছে, তার যে বিপরীত চিহ্নযুক্ত চার্জ, নেগেটিভ চার্জ, সে নিশ্চয়ই এখানে উৎপন্ন হয়েছে। এবং তার ফলে কেন সে উৎপন্ন হয়েছে, তার কারণ হয়তোবা আমাদের যে প্লাস্টিকের যে কম্ব ছিল বা প্লাস্টিকের রডটা ছিল, সে পজিটিভলি চার্জ ছিল, সে চার্জ যুক্ত ছিল। সে যদি পজিটিভলি চার্জ যুক্ত হয়, তাহলে নেগেটিভ চার্জ গুলো এখানে এসে এক কাতারে দাঁড়িয়েছে এই পুরো সিস্টেমের মধ্যে। বা সে যদি নেগেটিভলি চার্জ হয়, তাহলে পজিটিভ চার্জ এসে এক কাতারে দাঁড়িয়েছে পুরো সিস্টেমের মধ্যে। যদি নেগেটিভলি চার্জ এক কাতারে দাঁড়ায়, তাহলে বাকি পজিটিভ চার্জ গুলো আরেক প্রান্তে চলে গেছে। সে যদি পজিটিভলি চার্জ যুক্ত হয় এই অংশটুকু, তাহলে বাকি অংশটুকু নেগেটিভলি চার্জ যুক্ত হয়েছে। এবং এই বাকি যে অংশ, সেইখানে একটা বিকর্ষণের সৃষ্টি হচ্ছে সমধর্মী চার্জের উপস্থিতির কারণে। সেই কারণে তখন আমরা দেখবো যে এই যে সোনার যে পাতটা আছে বা স্বর্ণের যে পাত আছে, সেই পাতটার একটা মুভমেন্ট ঘটেছে। এটাই হলো গোল্ড লিফ এক্সপেরিমেন্ট। এবং এই যে সিস্টেমটা তৈরি করা হয়েছে, যেখানে তোমার একটা মেটাল রড আছে দেখতে পাচ্ছ, তারপর গোল্ড লিফ দেওয়া আছে, তারপরে এখানে তোমার একটা মেটাল প্লেট আছে। এই পুরো সিস্টেমটাই হলো একটা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ নামে পরিচিত একটি ইনস্ট্রুমেন্ট বা একটি টুল, যেটা দিয়ে আমরা সমধর্মী চার্জের বিকর্ষণ সম্বন্ধে ধারণা পেতে পারি। তারপরে ওরা আরেকটা এক্সাম্পল দেখাবে, সেখানে বলতেছে যে ধরো পেন্টিং করতেছো তুমি হাতে একটা বাইসাইকেল ফ্রেম, এবং এটা একটা অকওয়ার্ডলি শেপড অবজেক্ট। তো যদি স্প্রে গান ইউজ করো, with a spray gun it take long time and use a lot of paint. Using electrostatic spraying can make the process much more efficient. কিভাবে করে? দেখো, এই যে পজিটিভ মেটাল স্প্রে নজল দেওয়া আছে এখানে, এবং কানেক্টেড টু এ পজিটিভ টার্মিনাল, এবং এটা স্প্রে গান তৈরি করছো, এবং এই পজিটিভ পেইন্ট ইজ অ্যাট্রাক্টেড টু অল পার্টস অফ দ্য নেগেটিভলি চার্জড অবজেক্ট। এবং এই যে তুমি পেইন্টটা এখানে দিচ্ছ, এতে পজিটিভলি চার্জড, তখন এই যে নেগেটিভলি চার্জড হয়ে গেছে পুরো অবজেক্টটা আবেশে আবিষ্ট হয়ে, ঠিক আছে? তখন সে পুরো যত পার্ট গুলো আছে, সেগুলোর প্রত্যেকটা আনাচে কানাচে সে অ্যাট্রাক্ট করতেছে। As the drops of paint emerge from the spray gun, যখনই তুমি এখানে চাপ দিয়ে স্প্রে গান থেকে স্প্রেটা বা স্প্রে ড্রপটা তুমি ছিটিয়ে দিচ্ছ, as the drops all carry the same charge, they repel and spread out, forming a thin spray. The metal bicycle frame has a wire attached to an electrical supply,
giving the frame the opposite charge. তো ধরো সে যখন অলরেডি চার্জড হয়ে স্প্রে হচ্ছে, আর এই ক্ষেত্রেও তোমার একটা ওয়্যারের সাথে কানেক্টেড আছে, তো তখন বিপরীতধর্মী চার্জ এখানে এসে এক কাতারে দাঁড়াবে এই এই ধরো পজিটিভ চার্জের উপস্থিতিতে। The paint drops and therefore attracted to the surface of the frame. তখন পেন্টগুলো সহজেই এই বিপরীতধর্মী এবং এই আমরা জানি যে বিপরীতধর্মী চার্জরা পরস্পরকে আকর্ষণ করে, সহজেই এই ফ্রেমের উপরে এসে আছড়ে পড়বে। And there is the added benefit that paint is attracted into the place such as corner, এবং এই কর্নার, এই যে কর্নার গুলো আছে যেগুলোতে তোমার পেইন্ট করতে খুবই অসুবিধা হয়, কারণ বাইসাইকেল ফ্রেম অনেক বিশাল একটা স্ট্রাকচার, কিন্তু তো তখন খুব সহজেই এই ধরনের একটা স্প্রে, মেটাল স্প্রে নজল দিয়ে তৈরি এরকম একটা স্প্রে গান ইউজ করে তুমি সহজেই তোমার এই একটা একটা কি বলবো, একটা কমপ্লিকেটেড যে শেপড একটা অবজেক্ট, সেটাকে তুমি সহজেই পেইন্ট করতে পারো। তারপরে ইনজেটের কথা বলছে। ইনজেটের কাহিনীটা হলো যে ধরো মেনি মডার্ন ইনজেট প্রিন্টার্স ইউজ ইনজেট টু ডিরেক্ট এ ফাইন জেট অফ, মানে জেট মানে স্ট্রিম, মানে প্রবাহ, জেট অফ ইঙ্ক, ইঙ্কের প্রবাহ বা ইঙ্কের যে ছড়িয়ে পড়ার যে নেচারটা, সেটাকে বলতেছে জেট অফ ইঙ্ক, যেটা কিনা ছড়িয়ে তোমার পেপারের উপরে পড়বে এবং সেখানে সেই লেখাগুলো বা ছবিগুলো তোমার প্রিন্টারের যে আউটপুট, সেখানে যে পেজটা দিয়েছো সেই পেজটা যখন আউটপুট থেকে বের হবে তখন তুমি স্পষ্টভাবে দেখতে পাবে। দে ডু দিস বাই ইউজিং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। স্থির বিদ্যুতের যে চিন্তাটা, সেটাকে তারা কাজে লাগিয়ে এই ধরনের প্রিন্টারের কাজটা করে থাকে। Each spot of ink is given a charge so that it falls between a pair of deflecting plate. Electrostatic force direct it to the correct position. Deflecting plate তৈরি করা আছে এবং প্রিন্টারের ভিতরে, এবং এই যে তোমার ইঙ্কটা যে ছড়িয়ে পড়বে, কোন জায়গায় ছড়িয়ে পড়তে হবে সেই ডিফ্লেকশনটা প্রতি মুহূর্তেই এই যে চার্জের যে পরিবর্তন, একবার এখানে চার্জ পজিটিভ হচ্ছে, একবার এখানে নেগেটিভ, একবার এখানে নেগেটিভ হচ্ছে, একবার এখানে পজিটিভ হচ্ছে, এভাবে করে স্থির বিদ্যুতের উপস্থিতিতে, স্থির বৈদ্যুতিক চার্জের উপস্থিতিতে যে স্থির বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হবে, সেই ক্ষেত্রের মধ্যে বারে বারে পরিবর্তন, চার্জের পরিবর্তন যেটা হবে, স্থির বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হচ্ছে যার এক মেরুতে আছে এই বাঁদিকে প্লেটে পজিটিভ চার্জ, ডান দিকে প্লেটে নেগেটিভ চার্জ, বা আবার উল্টে গেল, এখানে নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ, তা এদের পরিবর্তনের সাপেক্ষে তোমার ইনজেট থেকে যে ইনটা বের হবে সে তখন সেই জায়গায় বসবে যে যে জায়গায় তোমার কালির দরকার। এবং সেই কাজগুলো যদিও খুবই দ্রুত হয়, সেজন্য আমরা প্রতিটা মুহূর্তেই অনেকগুলো ডট ছাপিয়ে ফেলে এই প্রিন্টার, সেই কারণে আমরা বুঝে উঠতে পারি না যে কাজটা কিভাবে হচ্ছে, কিন্তু মূল থিওরিটা এটাই। The charges on the plates change hundreds of times each second. প্রতি সেকেন্ডে হয়তো বা এই চার্জের 100 বার পরিবর্তন হচ্ছে, এবং তখন ড্রপ গুলো কোথায় ফল হবে, এদিকে একবার না এদিকে একবার, তুমি কি লেখাটা লিখছো বা কি ছবিটা আঁকছো তার উপর নির্ভর করে তখন ছবিটা ফর্ম হবে। তো এইভাবে করেই তখন পিকচার বা ওয়ার্ড যেটা তোমার দরকার সেটা তুমি এই ইনজেট যে প্রিন্টার আছে তার সাহায্যে তুমি আহ সম্পন্ন করতে পারবে কাজটা। এখানে সেই জিনিসটাই বলেছে যে তোমার একটা ধরো টোনার দিয়ে তুমি কাজ করতেছো, সেটা ড্রামের সাথে লাগালা, এই যে ড্রামটা তোমার চার্জ যুক্ত হয়ে আছে, মানে স্থির চার্জ, স্থির বৈদ্যুতিক চার্জ দিয়ে স্থির বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করা আছে এই ড্রামের মধ্যে। ইমেজ অফ অবজেক্ট টু বি কপিড, ধরো এই ধরনের একটা ইমেজ অবজেক্ট আমাদের কপি করতে হবে, তাহলে চার্জ স্টেজ অনলি ওয়্যার ইমেজ ইজ ডার্ক। এই চার্জ গুলো শুধু শুধু সেই জায়গায় আছে যে যে জায়গাটায় ধরো ডার্ক বা বা বেশি, মানে বেশি রং দেওয়া আছে। তাহলে টোনার ড্রপস অন টু ড্রাম অ্যান্ড স্টিক্স দ্য চার্জড এরিয়া। তো তখন টোনারটা এখন তোমার তার যে ইঙ্ক গুলো আছে সেগুলোকে ঠিক ঠিক এই জায়গায় ফেলবে এবং সেই চার্জড এরিয়া যে আছে সেখানে স্টিক করে রাখবে। তারপরে এখন তুমি কাগজ দিবা, ড্রামটা ঘুরবে এবং কাগজ সেই প্রেসারের এগেনস্টে ড্রামটা ঘুরে সেই লেখাটাকে প্রিন্ট করে দিবে। So static electricity is used in this type of machine, in this type of photocopy machine. কিরকম? The positive charges are sprayed onto a turning drum whose surface is covered with a metal called selenium.
তো এই যে তোমার টার্নিং ড্রামটা আছে, সেখানে এই যে পজিটিভ চার্জ উৎপন্ন করা হয়েছে। এখন এই ড্রামটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে করে আমরা কাজ করব, সেই আহ, সেই টেকনিকটা আমরা একটু দেখবো। এখানে বলছে যে ড্রামটা তো পজিটিভ চার্জ দ্বারা চার্জ যুক্ত হয়েছে। তো এখন তো positive charge are spread onto a turning drum whose surface is covered with a metal called selenium. তো এই সারফেসটা, এই টার্নিং ড্রামের এই সারফেসটা পজিটিভলি চার্জড করা হয়েছে। A bright light is shown onto the sheet. এই যে এই কাগজটা আছে, এই কাগজের উপরে শীটের উপরে একটা ব্রাইট লাইট ফেলা হলো। যে যেই মানে কাগজটার উপর আমরা ফটোকপিটা করবো আর কি। আমরা দেখবো যে যখন লেজার মেশিনের ভিতর দিয়ে বা লেজার ফটোকপি মেশিনের ভিতর দিয়ে কাগজ ঢুকায়, তখন কিন্তু একটা লাইট সরে 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 পুরো কাগজটার উপর দিয়ে যায়। The white parts of the paper reflect light onto the drum. ধরো যে জায়গাটুকু তোমার সাদা আছে, সে তখন রিফ্লেক্ট করবে সেই হোয়াইট লাইটটাকে এই ড্রামের উপরে, এই যে ড্রামের সারফেসের উপরে আর কি। And the dark or printed parts do not. তো যে জায়গাটুকু আমাদেরকে প্রিন্ট করে আমরা মানে ডার্ক ডার্ক কালারের ডট তৈরি করব, হয় লেখার হোক বা ছবিরই হোক, সেই জায়গাটুকু থেকে লাইট রিফ্লেক্টেড হবে না। In those places where light is reflected onto the drum, the selenium loses its charge, but where no light is reflected onto the drum, the charge remains. তো এই যে এখানে যে অনেক পজিটিভ চার্জ তৈরি হয়েছে ড্রামের উপরে, যে জায়গায় লাইট এসে পড়ছে সেই জায়গা থেকে চার্জ গুলো সরে যাবে, বা পজিটিভ চার্জ গুলো কে সরিয়ে দিবে ওই ব্রাইট লাইটের যে রিফ্লেকশনটা কাগজের উপর থেকে এসে পড়ছে ড্রামের উপরে, এই যে ড্রামের সার্ফেসের উপরে, কারণ এখানে সেলেনিয়াম দেওয়া আছে, খুবই সেন্সিটিভ একটা মেটালের একটা আবরণ দেওয়া আছে। আর যেই অংশটুকুতে লাইট রিফ্লেক্টেড হয়নি, যেই ডার্ক ডট গুলো থেকে লাইট রিফ্লেক্টেড হয়নি, সেই জায়গায় এই চার্জ গুলো ঠিকই অবস্থান করতে থাকবে। এখন তুমি বলতে পারো যে একটা ডট তো কিছুই না, একটা অক্ষরের মধ্যে একটা ডট, একটা পিক্সেলের ভিতরে যে একটা ডট থাকে তো কিছুই না। ইলেকট্রন কি সেরকমই ছোট? ইলেকট্রন তার থেকেও ছোট। আচ্ছা, তারপরে a negatively charged carbon powder called toner is blown across the drum and sticks to just those parts of the drum that are charged. তো তখন ওই টোনার যেটা আছে, সেই টোনার থেকে তোমার নেগেটিভলি চার্জড যে যে রংটা, সেটা স্প্রে এর মতো করে এর গায়ে এসে পড়বে, যেসব যেসব জায়গায় তোমার চার্জ গুলো আটকে আছে সেই সব জায়গায়, অন্যান্য জায়গায় না। তাই বলতেছে negatively charged carbon powder called toner is blown across the drum and sticks to just those parts of the drum that are charged. যে যে জায়গায় চার্জড হয়ে আছে সেই সেই জায়গায় এসে ওই কার্বনের যে নেগেটিভলি চার্জড কণাগুলো আছে সেগুলো আটকে যাবে। A sheet of paper is now pressed against the drum. তো তারপর শিট অফ পেপার তো সে তো তোমার আহ, এই যে এভাবে করে ওই সরে 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 ড্রামের মধ্যে দিয়ে প্রেস হয়ে হয়ে ওই সাইডে চলে যাচ্ছে মেশিনের, এবং তার উপরে দিয়ে ওই ব্রাইট লাইটটা পড়ছিল। তখন যখন সে সরে সরে যাবে আর এইদিকে ড্রামও ঘুরতেছে, তো তাহলে যে টোনার থেকে যে কার্বন গুলো, নেগেটিভলি চার্জ কার্বন গুলো এসে এই পজিটিভ চার্জ এই অংশগুলোতে যুক্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তখন প্রেসারের কারণে ড্রামটা প্রেসার দিচ্ছে কাগজের উপরে, আমরা দেখব যে একটা একটা অবজেক্ট বা একটা ইমেজ তৈরি হয়ে গেছে। তো তখন ওই যে কার্বন পাউডার গুলো আছে সেগুলোই আসলে লেগে লেগে এই প্যাটার্নটা বা এই ইমেজটা তৈরি করবে। দ্য পাউডার ইজ দেন ফিক্সড ইন এ প্লেস বাই এ হিটার। তো তখন প্রচুর পরিমাণ হিট তৈরি হয়েছে, পেপার ইজ হিটেড টু দি মেল্ট টোনার ইমেজ, এবং তখন ওই পার্মানেন্ট একটা অবজেক্ট তৈরি হয়েছে। সেই জন্য যখন ফটোকপিটা হয়ে মেশিন থেকে যখন কাগজটা বার হয়, তখন দেখবো যে কাগজটা কিন্তু হাতে একটু তাপ লাগে, একটু গরম থাকে। তো এই যে কাজগুলো করা, আহ এগুলোর মেইন চিন্তাটাই আসছে হলো স্থির বিদ্যুতের প্রয়োগ থেকে।
অর্থাৎ স্থির বিদ্যুৎ উপস্থিত রেখেছি কোনোভাবে এই ড্রামটাকে পজিটিভলি চার্জ করে। এই যে ড্রামের উপরে সেলেনিয়ামের আবরণ দিয়ে ড্রামটাকে প্রথমে পজিটিভলি চার্জ করছে, তারপরে তার সাথে টোনার থেকে নেগেটিভলি চার্জ কার্বন পার্টিকেল আমরা ছিটিয়ে দিয়েছি। এই পজিটিভলি চার্জ যেসব যেসব জায়গায় যেসব যেসব জায়গায় যুক্ত ছিল সেখানে। তো তারপরে তখন ওই নেগেটিভলি চার্জ পজিটিভলি চার্জ জায়গাগুলোকে অ্যাট্রাক্ট করেছে, করে এসে এই জায়গাতেই সাথে যুক্ত হয়েছে, হয়ে সে এই টোনার থেকে ওই কার্বন বা যে কণাগুলো ছিল, কালো কালো কণাগুলো, সেগুলো এর মধ্যে লেগে আহ একদম সেটে গেছে। তো এরপরে তুমি কাগজটা ঢুকাচ্ছ যখন এট দ্য সেম টাইম, তো কাগজটা রোল হয়ে হয়ে ঘুরছে তো ড্রামের সাথে। রোল হয়ে যখন ঘুরছে তখন ওই কালো কালো যে অংশগুলো আছে যেখানে কালো কালো টোনারের ওই কার্বন গুলো লেগে আছে, সেগুলো তখন প্রেস হয়ে যাচ্ছে এই কাগজের উপরে, প্রেস হয়ে কাগজের উপরে বসে যাচ্ছে। আবার যেহেতু খুব গরম একটা আহ কি বলবো, গরম একটা রিজনের ভিতর দিয়ে এই কাগজগুলো পাস হয়ে যাচ্ছে, তার ফলে তখন ওই যে গরম যে কাগজটা আছে এবং সেইটার মধ্যে ওই যে টোনার থেকে যে ইমেজের জন্য রং ছিটে ড্রামার মধ্যে লেগেছিল, সেই ইমেজটা তখন পার্মানেন্টলি পেপারের উপরে বসে যাচ্ছে। তো এইভাবে করি ফটোকপির কাজটা করা হচ্ছে আর কি। ওরা আরেকটা উদাহরণ দিয়েছে, তারা বলতেছে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট আছে যেখানে স্টিল মেকিং ফার্নেস বা কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন প্রচুর পরিমাণে স্মোক বা ধোঁয়া সৃষ্টি করে, এবং এই স্মোক যখন সৃষ্টি হয় তখন সেটা তো ইয়ের জন্য, এনভায়রনমেন্টের জন্য ভালো না, কারণ তার মধ্যে তো প্রচুর তোমার কার্বনের পার্টিকেল থাকে বা অ্যাশ বা ডাস্ট পার্টিকেল থাকে। তাহলে সেক্ষেত্রে ওই ধোঁয়াটাকে কিভাবে করে উম, পরিচালিত করা হয়, কিভাবে করে পিওর করা হয়, পিউরিফিকেশন কাজটা কিভাবে হয়, ওই ছোট ছোট পলিটেন্ট গুলোকে সরিয়ে নিয়ে, সেটার একটা উদাহরণ দিয়েছে। বলতেছে যে এই যে তোমার ধরো কোল নিয়ে কাজ করতেছো, প্রচুর পরিমাণে অ্যাশ এবং ডাস্ট পার্টিকেল তৈরি হচ্ছে, এখানে একটা মেশ এবং ওয়্যার রাখলাম, ওয়্যারের মানে তারের মেশ রাখলাম। তো রাখার পরে যখন এই যে স্মোকটা উপরের দিকে উঠে, as the smoke initially rises up the chimney, it passes through a mesh of wires that are highly charged. ধরো 50,000 ভোল্ট মতো চার্জ এখানে তৈরি করে একটা স্থির বিদ্যুৎ ক্ষেত্র তৈরি করা হয়েছে। তো এখন স্মোকটা তো এই মেশের ভিতর দিয়ে পাস করবে, তখন the ash and dust particle become নেগেটিভলি চার্জ, কারণ ধরো এটাকে তুমি নেগেটিভলি চার্জ করে রাখছো, তো তখন এই মেশের ভিতর দিয়ে, মেশ মানে হলো ছাঁকনি বা জাল, জাল বলতে পারো, ছাঁকনি বললে ভালো হয়, জালের তৈরি ছাঁকনি। এর ভিতর দিয়ে যখন অ্যাশ এবং ডাস্ট পার্টিকেল গুলো পাস করছে, এটা নেগেটিভলি চার্জ করে রাখছো, 50,000 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে রাখছো, এবং স্থির বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়ে আছে। তখন প্রত্যেকটা পার্টিকেল গুলো, অ্যাশ এবং ডাস্ট পার্টিকেল গুলো নেগেটিভলি চার্জ হবে, তারা নেগেটিভ চার্জের সংস্পর্শে এসে higher up the chimney, these charged particles are attracted by and stick to large metal earth plates. এখানে একটা বিশাল বড় লার্জ মেটালিক একটা প্লেট আছে, এই নেগেটিভ চার্জ পার্টিকেল গুলো তখন এখানে অ্যাট্রাক্টেড হবে, কারণ এই প্লেটটা অলরেডি আবিষ্ট হয়ে পজিটিভলি চার্জড হয়ে যাবে। The cleaner smoke is then released into the atmosphere. ওই যে কণাগুলো, যে অ্যাশ বা ছাই এবং ডাস্ট পার্টিকেল যেগুলো ছিল, সেগুলো তোমার এখানে যখন আটকে যাবে, তখন শুধু ধোঁয়াটা যেটা, সে পলিউটেন্ট ফ্রি হয়ে যাবে, এবং সে এই চিমনি দিয়ে উপরের দিকে উঠে ক্লিয়ার স্মোক হিসাবে নির্গত হবে এই অ্যাটমসফিয়ারে। সো when the earth plates are completely covered with the dust and ash, যখন এই প্লেটটা, এই যে এই প্লেটটা যখন কমপ্লিটলি তোমার অ্যাশ এবং ডাস্ট দিয়ে ভরে যাবে, তখন দে আর ট্যাপড হার্ড, তখন তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে ঝাঁকুনি দিবা, খুব জোরে ঝাঁকাবা, দ্য ডাস্ট অ্যান্ড অ্যাশ ফল ইনটু দি কালেকশন বক্স, তখন কালেকশন বক্সে ওই ডাস্ট আর অ্যাশ গুলো কালেক্ট করে নিবা এবং এমটি করে নিবা পরবর্তীতে, আর এই প্লেটটাকে আবার তুমি ইউজ করবা। তো এইভাবে করে ইন লার্জ কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন যেগুলোতে কোল ইউজ করে, 50-60 tons of dust and ash may be removed from the smoke each hour. প্রতি ঘন্টায় 50-60 টন ডাস্ট এবং অ্যাশ এভাবে করে জমা হতে থাকে এই মেটাল প্লেটে, এবং সেগুলোকে তারপর ওরা রিমুভ করে ফেলে। তো এটা তোমার একটা স্থির বিদ্যুতের প্রয়োগ এখানে দেখানো হচ্ছে, যেটার মাধ্যমে
তার এই কাজটা করে থাকে। তারপর আরেকটা উদাহরণ দিয়েছে, অ্যাজ এয়ারক্রাফট ফ্লাই থ্রু দি এয়ার, আকাশে যখন এয়ারক্রাফট ফ্লাই করছে কিভাবে করে স্ট্যাটিক ইলেকট্রিসিটির মানে তৈরি হয় এবং তার ডিসঅ্যাডভান্টেজ কি সেটা বলতেছে। ফ্রিকশন কজেস দেম টু বিকাম চার্জড উইথ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আকাশে বাতাসের সাথে তো বডির এয়ারক্রাফটের বডির ফ্রিকশন হয়, তাতে স্থির বিদ্যুৎ তৈরি হতে পারে এবং স্থির বিদ্যুৎ তৈরি হয়ে স্থির বিদ্যুৎ ক্ষেত্র তৈরি করে একটা স্থির বিদ্যুৎ তৈরি ক্ষেত্র পুরো প্লেনটাকে যেন ঘিরে রাখে। আফটার an aircraft has landed, there is the possibility of charges escaping to earth as a spark or flash of electricity. তো এখন তো সে তো মাটির সাথে ল্যান্ড করার সময় মাটির সাথে সে স্পর্শে আসলো, তখন মাটির মধ্যে দিয়ে তো আমি বলেছি যে এটা বিরাট বড় একটা আধার যার ভিতরে মিলিয়নস অফ ইনফিনিটি অ্যামাউন্ট অফ চার্জ এই পৃথিবী গ্রহণ করতে পারে। তো তখন এই মাটির সংস্পর্শে আসলেই ওই যে স্থির বিদ্যুৎ গুলো তার শরীরে তৈরি হয়ে আছে সেটা মাটিতে প্রবেশ করবে এবং তখন আমরা একটা ইলেকট্রিক্যাল প্রবাহ দেখতে পাবো বা ইলেকট্রিসিটির প্রবাহ দেখতে পাবো এবং তখন স্পার্ক বা ফ্ল্যাশ দেখতে পারবো আলোর বা লাইটের। ইফ দিস টেক্স প্লেস ডিউরিং দ্য রিফিলিং, এই সময় যদি আবার আমরা তেল ভরার কাজ করতে থাকি ওই এয়ারক্রাফটে, তাহলে সেক্ষেত্রে ওই তেল তো নিজে একটা কম্বাস্টাল, একটা কি বলবো, একটা লিকুইড, একটা কেমিক্যাল, ঠিক আছে, তার সাথে আবার কিনা ইলেকট্রিসিটি তার প্লেনের বডি দিয়ে পাস হচ্ছে ওই টাইমই, তাহলে তখন কিন্তু একটা এক্সপ্লোশন হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো যে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ টু আর্থ দ্য প্লেন উইথ দ্য কন্ডাক্টর। আগে আমরা আর্থিং করে নিব, করে সমস্ত যে স্থির বিদ্যুৎ তৈরি হয়ে গেছে যারা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা জানি যে তৈরি হয়েছে, কারণ প্লেনের বডির সাথে বাতাসের ঘর্ষণ হয়েছে তার ফলে স্থির বিদ্যুৎ প্রচুর তৈরি হয়েছে, সেটা আমরা আর্থিং করে আগে মাটিতে বা পৃথিবীর বুকে পাঠিয়ে দেব। যখনই প্লেনটা ল্যান্ড করলো তারপর আমরা রিফিল করার কাজ করব। ইভেন ফুয়েল ট্যাঙ্কার্স দ্যাট ট্রান্সপোর্ট ফুয়েল অন রোডস, ধরো বড় বড় যে তেলের ট্যাঙ্কার গুলো আছে আমাদের দেশে, রাস্তা দিয়ে যখন তেলের ট্যাঙ্কার গুলো যায় দেখবো যে তেলের ট্যাঙ্কারের গায়ের সাথে একটা শিকল ঝোলানো থাকে এবং সেই শিকলটা মাটির সাথে ছেঁচড়ে 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 যেতে থাকে এবং সেই তেলের ট্যাঙ্ক গুলো তখন চলতে থাকে। আর আর এই দেশেও তাই। তার মানে কি, তার মানে ওই যে ঘর্ষণের ফলে যে স্থির বিদ্যুৎ তৈরি হচ্ছে পুরো তেলের ট্যাঙ্কের বডির সাথে বাতাসের বা তেলের ট্যাঙ্কের ভিতরে যে স্থির বিদ্যুৎ তৈরি হচ্ছে, তখন এগুলো তো কেমিক্যাল, তো তো তখন সেই স্থির বিদ্যুৎ গুলো ওই যে শিকল আছে সেই শিকলটার মাধ্যমে আর্থ হয়ে বা আর্দিং হয়ে পৃথিবীর বুকে চলে যাচ্ছে। So fuel tankers that transport fuel on roads must also be earthed before any fuel is transferred to prevent sparks causing a fire or an explosion. যে কোনো ধরনের একটা স্পার্ক, যে কোনো ধরনের এক্সপ্লোশন বা ফায়ার বা বিদ্যুতের প্রবাহ, বিদ্যুতের প্রবাহে শুরু করবে তাপ, তাপ থেকে শুরু হবে তোমার ফায়ার এক্সপ্লোশন, এই ঘটনাগুলো যেন না ঘটে সেজন্য ফুয়েল ট্যাঙ্কারের ক্ষেত্রে এইরকম একটা আর্থিং আগে করে নেয় যখন ফুয়েল ট্যাঙ্কার গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে। সামটাইমস আফটার এ লং কার জার্নি অন এ ড্রাই ডে, ধরো একটা শুকনা দিন, এখন অনেক সময় ধরে কার জার্নি হচ্ছে, বিশেষ করে এই দেশে, আমাদের দেশে তো হিউমিডিটি অনেক বেশি, এই শীতের দেশগুলোতে এরকম হয়। উই ক্যান বিকাম চার্জড উইথ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির বিদ্যুৎ তৈরি হতে পারে এবং যখন আমরা কার থেকে বার হবো তখনই একটা ইলেকট্রিক্যাল শক অনুভব করি, বিশেষ করে গায়ের কারের বডিতে তো হাতই দেওয়া যায় না, আমি হাত দিতে পারি না, ওই ইলেকট্রিক শক অনুভব করি। তারপরে our clothing can become charged with static electricity under certain circumstances, যেমন ধরো জাম্পার খুলছো গা থেকে, এক মাথা দিয়ে বার করতেছো, ধরো বের করে খুলে ফেললা, তো ওই যে তোমার ঘর্ষণটা হলো তোমার চুলের সাথে তোমার বডির সাথে, তখন একটা স্থির বিদ্যুৎ তৈরি হলো। তারপর তুমি যখন ওই জাম্পারটা খুলে বিছানার মধ্যে রাখবা বা টেবিলের উপর রাখতে থাকবা, শীতকালে বিশেষ করে আমাদের দেশে আর এই দেশে সবসময় দেখবা যে একটা কেমন স্পার্ক করার মতো একটা আওয়াজ হচ্ছে এবং আসলে কিন্তু একটা ইলেকট্রিক শক যেন হাতে লাগলো হঠাৎ করে এরকম ফিল হয় আর কি। সো এই স্থির বিদ্যুতের এই কতগুলো এক্সাম্পল ওনারা দিয়েছেন এবং তারপর ভিত্তি করে তারপরে ওনারা কিছু প্রবলেম এখানে দিয়েছেন, আমরা সেই প্রবলেমগুলো আমাদের পরের যে পার্ট আছে সেখানে সলভ করব। এবং এই প্রবলেমগুলো সলভ করার সাথে সাথে এই যে ইউনিটটা আমরা পড়লাম ইলেকট্রিসিটির উপরে, তারও কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা সলভ করবো মানে এই বইয়ের পিছনে সলিউশন আছে, সেই সলিউশনগুলো আমরা দেখব এবং দেখে তখন আমরা সেই অনুযায়ী সমস্ত প্রবলেমগুলো মোটামুটি সলিউশন অনুযায়ী ডিসকাস করব, করে আমরা বুঝবার চেষ্টা করব যে কোন দৃষ্টিভঙ্গি থেকে তারা এই সলিউশনগুলো করেছে। সো আজকের মতো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো।
নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আপাতত সবাই ভালো থাকো, সবাইকে গুড বাই।